নমস্কার। সকলের স্নেহ ভালোবাসার সঙ্গে নিয়ে সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। এর আগে আমরা দেখেছিলাম যে মণিপুরে এসে চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সেখানে তাদের একটি সন্তান হয় বব্রবাহন, এবং এরপরে অর্জুন মণিপুর থেকে চলে আসে। মণিপুর থেকে চলে এসে অর্জুন আরও দক্ষিণ পশ্চিমে গিয়ে রৈবতক পর্বতের কাছে উপস্থিত হন, এবং এটা মূলত যাদবদের রাজত্ব। যাদবদের রাজবংশটা একটু অন্যরকম, এখানে রাজার ভূমিকা কম, তার রাজার সঙ্গে একটা সভা থাকে, সেই সভার গুরুত্ব বেশি। রাজা জিনিসটা এক্সিকিউট করে মাত্র, কিন্তু সকলকে উপেক্ষা করার ক্ষমতা রাজার নেই, এরকম একটি জায়গা। ভগবান শ্রীকৃষ্ণ সেই বংশেই জন্মেছেন, বলরামও সেই বংশে জন্মেছেন। তো এই রৈবতক পর্বতের এখানে এসে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের কাছে অর্জুন আসলেন। খবর পেয়ে কৃষ্ণ অর্জুনকে রিসিভ করলেন। তো সেখানে কৃষ্ণ এবং অর্জুন বেশ আনন্দের সঙ্গে আছেন। এই সময় অর্জুন একদিন সুভদ্রাকে দেখতে পায়, যাদব নন্দিনী সুভদ্রা সম্পর্কে তিনি কৃষ্ণের বোন হন। তো সুভদ্রাকে দেখতে পাওয়ার ফলে অর্জুন সুভদ্রার প্রতি আকৃষ্ট হন। বলা ভালো যে শ্রীকৃষ্ণেরও সেখানে মত ছিল আর কি, এবং এক প্রকার শ্রীকৃষ্ণের কথাতেই অর্জুন সুভদ্রাকে হরণ করেন, বিবাহ করেন। এখানে বিভিন্ন সংস্করণে বিভিন্ন কথা বলা আছে। কোথাও বলা আছে যে অর্জুন এই সুভদ্রা নাকি নিজেই রথ চালিয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল, এ সমস্ত বিভিন্ন কথা বলা আছে। কিন্তু বাস্তবে যে প্রামাণ্য মহাভারত তাতে বলা হচ্ছে যে অর্জুন সুভদ্রাকে হরণ করে এবং পেছনে একদল সৈন্যদল, যাদবদেরই একদল সৈন্যদল তাদের পিছু নেয়, কিন্তু ধরতে পারে না, বন্দি করতে পারে না। এই মতো অবস্থায় সুভদ্রার যে নিরাপত্তা রক্ষীরা ছিল তারা এসে খবর দিলে পরে, আগেই বলেছি যাদবদের সেখানে একটা সভা মতো বসে, রাজা একা সিদ্ধান্ত নেন না। তো সেই সভা যখন বসে এবং কি করা যায় সেই মতো ঠিক হয়। সকলে তো যুদ্ধ করতে মত প্রকাশ করেন, কেউ কেউ তখনই যুদ্ধে বেরিয়ে যাচ্ছে এরকম একটা কথা বলেন কেউ, কিন্তু হঠাৎ করে বলরাম তখন জানান যে আগে শ্রীকৃষ্ণের মত কি সেটা একটু শুনে নেওয়া উচিত। কৃষ্ণ বলেন যে অর্জুন ভরতবংশীয়, সে যে আমাদের বংশের কন্যাকে বিবাহ করেছে, এতে আমাদের সম্মান বরং বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের উচিত যে কৃষ্ণকে সসম্মানে এই অর্জুনকে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসা এবং জামাতা রূপে বরণ করা। প্রথমে বলরাম একটু উত্তেজিত হয়ে পড়েছিলেন কৃষ্ণের উপরে, যে তোমার জন্যই তাকে এই ধরনের সম্মান দেয়া হয়েছে, তোমার সম্মানার্থে আজকে সেই ধরনের আমাদের অপমান করলো, এই ধরনের। কিন্তু পরবর্তীতে কৃষ্ণের কথাতে বলরামও রাজি হন এবং অর্জুনকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘদিন তারা থাকেন এবং 12 বৎসর অতিক্রম হবার পরে অর্জুন সুভদ্রাকে নিয়ে এই ইন্দ্রপ্রস্থে প্রবেশ করেন। ইন্দ্রপ্রস্থে প্রবেশ করার সময় সুভদ্রা প্রথমে রাজমাতা কুন্তির কাছে যান, কুন্তি তাকে সাড়ম্বরে গ্রহণ করেন। অর্জুন কিন্তু প্রথমেই দ্রৌপদীর কাছে যান। দ্রৌপদী জানান যে এখানে কেন এসেছো, অর্জুনের উপরে একটু ক্রুদ্ধ হন, অভিমানী ক্রুদ্ধ যে ব্যাপারটা, ক্রুদ্ধ হন এবং তিনি বলেন যে তুমি গোপিনীর কাছে যাও। দ্বিতীয়বার বাধা হলে প্রথম বন্ধন আলগা হয়ে যায়, এটা দ্রৌপদীর ভাষা ছিল, যে দ্বিতীয়বার যদি কোনো কিছু বাধা হয় তবে প্রথম বন্ধন আলগা হয়ে যায়, তুমি গোপিনীর কাছে যাও। কপট রাগ দেখিয়ে, অভিমান দেখিয়ে দ্রৌপদী অর্জুনকে এই কথা বলেন। এই একটা কথার মধ্যে কিন্তু
তৎকালীন সমাজ অর্জুনের প্রতি দ্রৌপদীর যে ভাবনা সেগুলো প্রকাশ পায়। অর্জুন বেরিয়ে গেছে 12 বছরের জন্যে, এবং দ্রৌপদী কি আশা করেছিলেন যে এই 12 বছর অর্জুন সন্ন্যাসীর জীবনযাপন করবেন? যদি এই আশা করেই থাকে তবে আমরা ধরে নেব যে 5 ভাইয়ের পত্নী হওয়া সত্ত্বেও দ্রৌপদী অর্জুনের প্রতি বিশেষ দাবিদার ছিলেন। এবং মহাভারতের শেষে যখন যুধিষ্ঠির জানাচ্ছেন যে 5 জনের মধ্যে অর্জুনকে বেশি ভালোবাসত, এই কারণে মহাপ্রস্থান যাত্রায় এই কারণে দ্রৌপদীর মৃত্যু হলো, তাহলে সেটা কিন্তু এখনই প্রমাণ হয়ে যাচ্ছে যে 5 ভাইয়ের পত্নী হওয়া সত্ত্বেও এবং সেই 5 ভাইয়ের সঙ্গে যথাযথ বসবাস করা, 5 জনের মধ্যে 4 জনের সঙ্গে বসবাস করা সত্ত্বেও 5ম জনের প্রতি তার যেই বিশেষ দাবি যে 5ম জন তার সঙ্গে নেই, অন্য কোনো মহিলার সংস্পর্শে আসবে না, এই যে দাবি, এই দাবি করার জন্যে কিছু অতিরিক্ত টান তো থাকবেই, কিছু অতিরিক্ত আবদার, অতিরিক্ত ভালোবাসা যে আছে এটা অস্বীকার করার জায়গা নেই। শুধু তাই না, আমরা এখানে দেখছি অর্জুন সুভদ্রাকে বলছে তুমি পাঞ্চালীর কাছে যাও আগে, এবং পাঞ্চালীর কাছে রাজবেশে নয় সাধারণ মহিলার বেশে যাও। অর্জুন জানেন যে ইন্দ্রপ্রস্থে দ্রৌপদীর প্রভাব প্রতিপত্তি এতটাই যে দ্রৌপদী যদি সুভদ্রাকে সাদরে গ্রহণ না করেন তবে মাতা কুন্তী, জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির সাদরে গ্রহণ করলেও সেই গ্রহণের মধ্যে অসমাপ্ততা থেকে যাবে। তাই অর্জুন সুভদ্রাকে দ্রৌপদীর কাছে আগে পাঠালেন। দ্রৌপদী প্রথমে একটু রাগই দেখালেন, পরবর্তীতে সুভদ্রা যখন জানালেন যে আমি রাজ মহিষী হওয়ার জন্য আসিনি, আমি আপনার দাসী হয়ে এসেছি, তখন দ্রৌপদী সুভদ্রাকে আলিঙ্গন করলেন এবং আপন করে নিলেন। এইখানেই সুভদ্রার একটা কথার মধ্যেই আমরা সুভদ্রার গোটা জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য পেতে পারি। কেমন? এই যে একটা বিশেষ বাক্য যে আমি আপনার দাসী হয়ে এসেছি, তার এই যে বিশেষ আবেদন, বিনম্র আবেদন, বিনম্রতা, নম্রতা, এটা দিয়েই আমরা দেখেছি গোটা মহাভারতে সুভদ্রা সব কিছু জয় করে নিয়েছে। রাজনীতি, তার মধ্যে সুভদ্রাকে আমরা খুব বেশি পাইনি, আমরা তাকে পেয়েছি মাতা হিসেবে, বধূ হিসেবে, বোন হিসেবে। তাই এই বক্তব্যের মধ্যে সুভদ্রার ভেতরের নম্রতা, ভদ্রতার বিশেষ চিত্র ফুটে ওঠে। তার মানে কি সুভদ্রার কোনো আত্মসম্মান বোধ ছিল না? ছিল। ব্যক্তিত্ব ছিল না? ছিল। কিন্তু সেই তার যে আত্মসম্মান, তার ব্যক্তিত্ব, সেটা তার যে অধিকার পাওনা, সেটা সেই নম্রতার মাধ্যমেই আদায় করে নিয়েছে, নম্রতার মাধ্যমেই তার ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করেছে। এইখানেই সুভদ্রার যে নৈতিক এক বিশেষ চরিত্র সেটা পাওয়া যায়। যাই হোক, ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন, এরপরে কিছুদিন সুখে শান্তিতে বসবাস শুরু হলো। এই সময় একদিন কৃষ্ণ, অর্জুন, দ্রৌপদী, সুভদ্রা এবং অন্যান্য কিছু লোকজন মিলে একটি
সরোবরের কাছে বেড়াতে আসে। সেখানে প্রচুর পান বলতে মদ্যপান এবং অন্যান্য আরও ভোজ্য খাওয়া দাওয়া ইত্যাদি চলতে থাকে যমুনার তীরে। সেখানে হঠাৎ করে এক ব্রাহ্মণ এসে হাজির হন। তিনি জানান যে তার ভেতরে একটা পীড়া হচ্ছে। পীড়ার কারণ হচ্ছে যে তিনি জানান যে তিনি অগ্নিদেব এবং তার ভেতরে পীড়া হচ্ছে। তো পীড়ার কারণটা কি? পীড়ার কারণ হচ্ছে শ্বেতকী নামে এক রাজা নিরন্তর যজ্ঞ করার ফলে সেই যজ্ঞে মানে এত ধোঁয়া উৎপন্ন হয়েছে, সেই ধূমের কারণে কোনো পুরোহিত আর সেখানে যজ্ঞ করতে রাজি হচ্ছে না। তিনি তখন ব্রহ্মাকে পুরোহিত হিসেবে নিয়োগ করেন। 12 বৎসর যজ্ঞ হয়। এই 12 বৎসর অগ্নিদেব একটানা ভক্ষণ করেন, ঘৃত ভক্ষণ করেন, এবং এই একটানা ঘৃত ভক্ষণের ফলে তার পেটের ভিতরে পীড়ার সৃষ্টি হয়েছে। এটার থেকে সে মুক্তি পাওয়ার জন্যে অনেক তপস্যা করে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা জানান যে খাণ্ডববধ দহন করে সেখানে যে জন্তু জানোয়ার আছে, পশু আছে, তাদের চর্বি ভক্ষণ করলে এই পীড়া কিছুটা কম হবে। আমরা যতদূর জানি যে চর্বি জাতীয় খাবার খেলে আমাদের শরীরে পেটের মধ্যে সমস্যা হয়, কিন্তু এখানে দেখছি পেটের মধ্যে সমস্যা নিবারণের জন্য চর্বি জাতীয় খাবার খাওয়ার নিদান দেয়া হচ্ছে। যাই হোক, তো অগ্নিদেব বলেন যে তুমি এই খাণ্ডববন ধ্বংস করো, দহন করো, আমি এটাকে এর ভেতর থেকে বিভিন্ন পশু চর্বি ভক্ষণ করব। অর্জুন বলেন যে আমার কাছে এই মুহূর্তে কোনো অস্ত্র নেই, আমরা জলবিহারে এসেছি, আমার কাছে এই মুহূর্তে কোনো অস্ত্র নেই। তো কৃষ্ণও নিরস্ত্র, এখানে আমাদের পক্ষে এটা করা একটু সমস্যা। অগ্নিদেব জানান তিনি একটি অস্ত্র ব্যবস্থা করেন, চন্দ্র প্রদত্ত গান্ডীব ধনু। মহাভারতের বিভিন্ন সময় আমরা এই গান্ডীব ধনুর কথা শুনেছি। টিকাকার নীলকণ্ঠ বলছেন যে গন্ডারের মেরুদণ্ডর হাড় দিয়ে তৈরি হয় এই ধনু, সেই জন্য এর নাম গান্ডীব ধনু। তো এই গান্ডীব ধনু তাকে দেন। এই গান্ডীব ধনু দিয়ে অর্জুন খাণ্ডববন দহন করেন। বিভিন্ন পশু পাখি মারা যায়। সেইখানে ছিলেন তক্ষকের পত্নী এবং পুত্র অশ্বসেন, তারাও বেরিয়ে আসার চেষ্টা করে। তক্ষক তখন সেখানে ছিল না। এইখান থেকেই কিন্তু মূলত এই তক্ষকদের সঙ্গে পাণ্ডবদের শত্রুতাটা শুরু হয়। এই প্রতিশোধ নেবার জন্যে একেবারে সে কুরুক্ষেত্রের যুদ্ধেও তক্ষক ছিল। এমনকি রাজা পরীক্ষিত মহারাজের মৃত্যুর কারণ এই তক্ষক, এই মূল সমস্যাটা কিন্তু এইখান থেকেই শুরু হয়। এই যে তক্ষকের যে বাসস্থান পুড়িয়ে ফেলা হয়, এবং যাই হোক, তো এই তক্ষকের স্ত্রীও এখানে মারা যান, অশ্বসেন পুত্র অশ্বসেন বেঁচে যায়। তো খাণ্ডববন পুড়িয়ে ফেলা, এই সময় ইন্দ্রদেব আসেন। একটা বিস্তারিত যুদ্ধের কাহিনী বলা আছে, সে বিতর্কে আমরা যাচ্ছি না। সেখান থেকে খাণ্ডববন দহন করা হয়। পাকা 15 দিন ধরে অগ্নিদেব এই সমস্ত পশুদের, মৃত পশুদের চর্বি ভক্ষণ করেন এবং তারপরে পীড়ার উপশম হয়। এই সময় সেই জঙ্গলের থেকে আরেকটা ময় দানব বলে একজন বেরিয়ে আসে। ময় দানব এসে অর্জুনদের কাছে প্রাণ ভিক্ষা চান। তারা ভিক্ষা করেন এবং অগ্নিদেব সেখান থেকে চলে যান। বিস্তারিত কিছু আলোচনা আছে, ছোট ছোট গল্প, আমরা এর মধ্যে ঢুকছি না। এইখানে আদি পর্ব শেষ হয় মহাভারতের, এবং দ্বিতীয় সভা পর্ব শুরু হচ্ছে। সভা পর্ব শুরুতে আমরা দেখছি যে তার মধ্যে একটা কথা একটু বলে নিই। আদি পর্বে এই শেষে আর কি অগ্নিদেব যখন চলে যাচ্ছেন তখন জানান যে তোমরা কি বর চাও বলো। তো অর্জুন জানান যে আমাকে প্রচুর অস্ত্র দিন। তো অগ্নিদেব বলেন যে মহাদেবের অস্ত্র কিছু আছে, মহাদেব খুশি হলে তবে আমি তোমাকে সেই অস্ত্র দেব। এটা মহাদেবকে পরে খুশি করে অর্জুন এই অস্ত্র পাবেন। তার সূত্রপাত কিন্তু এখান থেকেই। এবং শ্রীকৃষ্ণকেও বলেন যে তুমি কি বর চাও। শ্রীকৃষ্ণ বলেন যে আমার এবং অর্জুনের মধ্যে যেন বন্ধুত্বটা অক্ষয় হবে। এই মতো অবস্থায় আমরা শেষ হচ্ছে আদি পর্ব এবং শুরু হচ্ছে সভা পর্ব। সভা পর্বের কিছু রাজনৈতিক মূলত ব্যাপার আছে, অন্যান্য বিষয়ে আমরা কম ঢুকবো। সভা পর্ব থেকে মূল রাজনীতি, মহাভারতের এই রাজনীতিটাই শুরু হচ্ছে। এর আগে যে রাজনীতিটা হয়েছে
আদি পর্বে, তা কিন্তু সূর্যবংশ চন্দ্রবংশের লড়াই, আমি আগেই বলেছি। এবং বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, অসুরগুরু শুক্রাচার্যের নীতির লড়াই, এই সমস্ত লড়াইগুলো ছিল। মূল যে পারিবারিক রাজনীতি সেটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, সভাপর্ব থেকে। এবং কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ কিন্তু এই সভাপর্বেই বপন হয়েছিল। তো সভাপর্বে আমরা দেখছি প্রথমেই সেখানে খাণ্ডববন দহন করে যখন ফিরে এলেন, তখন সেখানে বিশ্বকর্মা, একটি দেব বিশ্বকর্মা তার একটা মানে নির্মাণ করেন, রাজপ্রাসাদ নির্মাণ করেন। কৃষ্ণ কিছুদিন পরে চলে যেতে চাইলেন। কৃষ্ণকে বিদায় দেওয়ার পরে ময়দানব বললেন যে আমিও চলে যাব, বলুন আপনারা কি চান। তো ময়দানব জানান, ময়দানবকে বলা হয় যে কৃষ্ণ খুশি হলেই আমি খুশি হব, বলো। তো কৃষ্ণ জানান যে এদের জন্য একটা ভালো প্রাসাদ তৈরি করা হোক, সভা প্রাসাদ, রাজপ্রাসাদ তৈরি করা হোক। ময়দানব বলেন যে ঠিক আছে, তাই তৈরি করব। কৃষ্ণ বিদায় নেওয়ার পরে পাণ্ডবগণ যখন ইন্দ্রপ্রস্থে ফিরে আসলেন, তখন ময়দানব বললেন যে আমাকে একটু যেতে হবে এক জায়গায়, যে দানবগণ, পুরাকালে দানবগণ যেখানে যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞের জন্যে আমি বিন্দু সরোবরের কাছে কতগুলো বিচিত্র মনোময় মণিদ্রব্য সংগ্রহ করেছিলাম, যেগুলো রাজা বিশ্বকর্মার কাছে রাখা ছিল। সেইগুলো যদি আনা যায়, পাওয়া যায়, তবে সবার সৌন্দর্য আরও বাড়বে। ময়দানব সেখানে চলে যান এবং সেখানে কিছু পান সৌন্দর্য জিনিসপত্র, বিশেষ করে স্ফটিক পাথর, এগুলো পান, এবং সেই সঙ্গে একটি ভালো গদা পান, যেটা তিনি ভীমকে দেন আর কি। এবং পান একটা দেবদত্ত বলে শঙ্খ, যেটা বরুণের শঙ্খ, সেই জন্য সেগুলো নিয়ে আসেন। ময়দানব বিভিন্ন জায়গায় ঘুরে একটা বিস্তারিত বর্ণনা আছে, এ বিতর্কে আমরা যাবই না। যাই হোক, ফিরে এসে তিনি একটা সভা কক্ষ নির্মাণ করেন, একটা রাজপ্রাসাদ নির্মাণ করেন, অতুল্য সৌন্দর্য সেই সভার, এবং মানে এত স্ফটিক দিয়ে নির্মিত, যেখানে জল নেই সেখানে জল আছে মনে হচ্ছে, যেখানে দরজা নেই সেখানে দরজা আছে মনে হচ্ছে, যেখানে দরজা আছে সেখানে নেই মনে হচ্ছে। কোনো কোনো যারা দেখতে আসলেন, বিভিন্ন অন্যান্য রাজা পারিষদবর্গ, তারা কেউ এসে জলের মধ্যে পড়ে গেলেন, কেউ জল মনে করে গিয়ে পাথরের উপরে ঝাঁপ দিলেন। এই সমস্ত বিস্তারিত ব্যাপার আছে, কিছুটা মায়াবী, কিছুটা ইত্যাদিভাবে একটা তৈরি করা হয়েছে সভা। যুধিষ্ঠিরের সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু হচ্ছে, এবং এইখানে কিন্তু মানে পরিষ্কার ঘৃত মধু মিশ্রিত পায়স, ফলমূল, বরাহ ও হরিণের মাংস, এইখানে কিন্তু শূকরের মাংস খাবার কথা বলা আছে। তেল মিশ্রিত অন্ন, তেল মিশ্রিত অন্ন, এটাকে আধুনিক পর্যায়ের বিরিয়ানি কিনা ঠিক বোঝা যাচ্ছে না, তবে একটা সুস্বাদু খাবার বলা যেতে পারে। বিবিধ ভোজ্য দিয়ে 10,000 ব্রাহ্মণ ভোজন করালেন। এই হাজারের গোলমাল থাকতে পারে, আমি আগেই বলেছি। এবং তাদেরকে বেশ কিছু ভালো ভালো জিনিস দিয়ে বিদায় দিলেন। এই পর্যন্ত বেশ সুখের সংসার, ভালোই চলছিল। এরপরে সভাতে এসে হাজির হলেন নারদ মুনি। নারদ মুনি এবং 4 জন ঋষি, পারিজাত, রৈবত, সুমুখ ও সৌম্য, এই 4 জন ঋষি সেখানে এসে হাজির হলেন। এই কিন্তু আমি বারবার বলছি, মহাভারতের আসল রাজনীতি শুরু হলো। যুধিষ্ঠির তাদেরকে যথাসম্ভব মানে সম্মান জানালেন, বিভিন্ন বর্ণনা দেয়া আছে, মধুপর, রত্নাদি অন্যান্য দিয়ে সম্ভাষিত করলেন, সম্বর্ধনা জানালেন। নারদ এই সময় যুধিষ্ঠিরকে জানাচ্ছেন, রাজনীতির যে পাঠ দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। নারদ কিন্তু মানে আমরা জানি যে এর কথা ওর কাছে বলে বেড়ায়, গণ্ডগোল বাঁধিয়ে দেয়, তা কিন্তু নয়। নারদ কিন্তু এখানে রাজনীতিবিদ, এবং আমি আগেও বলার চেষ্টা করেছি যে এইগুলো কিন্তু এক একটা পোস্ট। নারদও কিন্তু একটা পোস্ট, ওই পোস্টে যে থাকবে সে নারদ, সে যথেষ্ট রাজনীতিবিদ। এবং অন্যের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়াটাও কিন্তু বেশ বুদ্ধিমানের কাজ, বেশ রাজনীতির পরিচয়। যাই হোক, এটাও কিন্তু সহজ কাজ না। তো নারদ বলছেন যুধিষ্ঠিরকে, বলছেন মহারাজ, তুমি অর্থ চিন্তার সঙ্গে সঙ্গে ধর্ম চিন্তাও করো। তো তুমি রাজা, তুমি সবসময় শুধু অর্থ চিন্তা করবে সেটা হতে পারে না। ধর্ম, ধর্ম বলতে কিন্তু এখানে ফুল বেল পাতার ধর্ম নয়। ধর্ম বলতে আমি আগে বলেছি রাজধর্ম। ধর্ম নিয়ে আমরা এর আগে বিস্তারিত ব্যাখ্যা করেছি।
ধর্ম হচ্ছে রাজধর্ম। বলছে নারদ, এই নারদ বলছে, মহারাজ তুমি অর্থ চিন্তার সঙ্গে ধর্ম চিন্তা করো তো? তুমি যে সবসময় মানুষের থেকে শুধু ট্যাক্স কালেকশন করবে, পয়সার কথা ভাববে, তা হবে না। তোমাকে রাজধর্মও পালন করতে হবে। প্রজার প্রতি যে রাজার যে ধর্ম, প্রজাকে রক্ষার ধর্ম, আমি আগেই বলেছি যে প্রজার প্রতি রাজার মানে 27খানা ধর্মের কথা বলা আছে শান্তি পর্বে। এ নিয়ে আমরা ধৃতরাষ্ট্র পর্বে ব্যাখ্যাও করেছি অনেকটা। তো সেই তুমি ধর্মচিন্তা করো তো? কাল বিভাগ করে সমভাবে ধর্ম, অর্থ, কামের সেবা করো তো? প্রত্যেককে আলাদা আলাদাভাবে সময় দিতে হবে, কোনো সময়কেই অবহেলা করা চলবে না, সেটা তুমি করো তো? বলছে তোমার দুর্গ সকল ধনধান্য, জল, অস্ত্র, যোদ্ধা এবং শিল্পীগণে পরিপূর্ণ থাকে তো? দুর্গে শুধু অস্ত্র থাকবে তা নয়, দুর্গে সম্পদ থাকবে, দুর্গে অস্ত্র থাকবে, দুর্গে জল থাকবে, দুর্গে খাবার দাবার থাকবে, দুর্গে শিল্পী সাহিত্যিক থাকবে, তবেই সেটা পরিপূর্ণ দুর্গ হবে। সেটা তোমার আছে তো? কঠোর দণ্ড দিয়ে তুমি যেন প্রজাদের অবজ্ঞা ভাজন হও না। বীর, বুদ্ধিমান, পবিত্র স্বভাব, সদ্বংশজ ও অনুরক্ত ব্যক্তিকেই সেনাপতি নির্বাচন করবে। এইখানে বলা হচ্ছে যে আমাদের বিভিন্ন সময় আমরা দেখি নিজের লোককে বসানো, নিজের লোক সেই কাজের উপযুক্ত না হলেও সেখানে জোর করে বসিয়ে দিয়ে কাজ চালিয়ে যাওয়ার একটা চেষ্টা, সেটা যেন করতে বারণ করা হচ্ছে। সেনাপতি হবে সবসময় বীর, বুদ্ধিমান, পবিত্র স্বভাবের, তার ভেতরে কোনো বদমাইশি বুদ্ধি থাকবে না, মানে মানুষকে অযথা হেনস্থা করা, এই জিনিসটা যেন না থাকে। সদ্বংশজ, অনুরক্ত, সেনাপতি যেন তোমার কথা মেনে চলে, শুনে চলে, তোমার প্রতি অনুরক্ত থাকে। সৈন্যগণকে যথাকালে খাদ্য ও বেতন দিতে হবে। স্বাভাবিক, সৈন্যদের বেতন না দিলে চলবে কেন? শরণাগত শত্রুকে পুত্রবৎ রক্ষা করবে। পররাজ্য জয় করে যে ধনরত্ন পাওয়া যাবে, তার ভাগ প্রধান প্রধান যোদ্ধাদের যোগ্যতা অনুযায়ী দিতে হবে, সমানভাবে দিলে হবে না। যার যেমন যোগ্যতা তাকে সেই মতো দিতে হবে। গণক ও লেখক গণপ্রত্যহ পূর্বাহ্নে তোমাকে আয় ব্যয়ের হিসেব দেবে। স্বাভাবিক, যিনি আয় ব্যয়ের রাখেন। এইরকম বিভিন্ন, এবং এইখানে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলা আছে। বলছে তোমার যা আয় তার অর্ধে বা 1/3 বা 1/4 নিজের ব্যয় নির্বাহ করবে, এবং বাকিটা রাজকোষে জমা থাকবে, প্রয়োজনে জনগণের প্রয়োজনে সেটা ব্যবহার হবে। এখানে আরও অনেক মানে রাজধর্মের কথা বলা আছে। বলা হচ্ছে যে কৃষকের যেন বীজের অভাব না হয়, কৃষককে স্বল্প সুদে ঋণ দিতে হবে, সেই ঋণের পার্সেন্টেজ কেমন হবে সেটাও উল্লেখ করে বলা আছে। বলেছে নারীদের সঙ্গে মিষ্ট বাক্য ব্যবহার করতে হবে, ভালো কথা বলতে হবে, কিন্তু রাষ্ট্রের গোপন কথা মহিলাদের কাছে বলা যাবে না, সেটা আর গোপন না থাকার সম্ভাবনা বেশি। এই কথার সঙ্গে আধুনিক কথা ঠিকঠাকভাবে মেলে কিনা আমি ঠিক বিশ্বাসী না। এটা হয়তো তৎকালীন সমাজের পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে। আধুনিক যুগে যেখানে মহিলারা দেশ চালাচ্ছেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হচ্ছেন, সেনাপ্রধান হচ্ছেন, সেখানে দেশের মানে সিক্রেট খবর মহিলাদের মাধ্যমে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমার ঠিক এই সময়ে দাঁড়িয়ে বিশ্বাস হয় না। যাই হোক, তৎকালীন সমাজের মুখে দাঁড়িয়ে নারদ এই কথা বলছেন। ধনী আর দরিদ্রের মধ্যে বিবাদ হলে তোমার অমাত্রা যেন ঘুষ নিয়ে মিথ্যে বিচার না করে। অর্থাৎ ঘুষের প্রবণতা কিন্তু শুধু আজকে না, দেখা যাচ্ছে যে মহাভারতের যুগেও ঘুষের ব্যাপারটা ছিল। অন্ধ, মূক, পঙ্গু, অনাথ ও ভিক্ষুদের পিতার ন্যায় পালন করবে, এটা একটা
মানে সামাজিক সুরক্ষা আর কি। নিদ্রা, আলস্য, ভয়, ক্রোধ, মৃদুতা ও দীর্ঘসূত্রতা, এই 6 দোষ পরিহার করবে। এটা আমি আগেও বিস্তারিত আলোচনা করেছি। শাসক হবে কুড়ুমের ন্যায়, হরিণের মতো ক্ষিপ্র, ইত্যাদি বিস্তারিত বিদুর পর্বে আলোচনা করা আছে। এই সমস্ত জ্ঞান নারদ যুধিষ্ঠিরকে দিলেন। যুধিষ্ঠিরের মনে একটু বোধহয় অহংকার তৈরি হয়েছিল। যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, এই যে সভাটা আপনি দেখছেন, এই সভার সমতুল্য সভা আর কোথাও দেখেছেন? নারদ জানালেন, দেখেছি। ইন্দ্রের সভা এর থেকে অনেক বেশি বড়, মাপেরও একটা বলা আছে ইন্দ্রের সভা কত বড়, এবং রাজা মনুষ্যকুলে রাজা হরিশ্চন্দ্রের সভা এর থেকে আরও বড় ছিল, ইত্যাদি। সূর্যবংশীয় হরিশ্চন্দ্র। তো এই হরিশ্চন্দ্রের কথা উঠতে বলা হলো যে আপনি তো এই হরিশ্চন্দ্রের, যুধিষ্ঠির বললেন যে আপনি ইন্দ্রসভার বর্ণনা করতে গিয়ে হরিশ্চন্দ্রের কথা বললেন, তো হরিশ্চন্দ্র কেমন ছিলেন আর কি, আর আপনি যমের সভায় বা কেমন দেখেছেন, আর যমের সভায় আমার পিতা পাণ্ডুকেই বা কেমন দেখেছেন? নারদ জানাচ্ছেন যে যমের সভায় আমি পাণ্ডুর সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। পাণ্ডু হরিশ্চন্দ্রের ওই সমৃদ্ধি দেখে খুশি হয়েছেন এবং তিনি চাইছেন যে তুমিও যেন হরিশ্চন্দ্রের সমান রাজা হও। এই কারণে তোমাকে পাণ্ডু নির্দেশ দিয়েছেন রাজস্ব যজ্ঞ করার। রাজস্ব যজ্ঞ করলে হরিশ্চন্দ্র শ্রীবৃদ্ধি দেখে পাণ্ডু বিস্মিত হয়েছেন, অনুরোধ করেছেন যে মর্তলোকে তোমাকে যেন আমি বলি রাজস্ব যজ্ঞ করার জন্য। যুধিষ্ঠির জানান, এই নারদ জানান যে তুমি পৃথিবী জয় করতে সমর্থ, ভ্রাতারা তোমার বশবর্তী, এখন তুমি শ্রেষ্ঠ। এই সময় রাজস্ব যজ্ঞ করার উপযুক্ত সময়। যুধিষ্ঠিরকে নারদ রাজস্ব যজ্ঞ করার উপদেশ দিলেন। রাজস্ব যজ্ঞ কিভাবে হবে তার একটা রূপরেখা তৈরি করতে হবে, সে একটা বিশাল ব্যাপার। শ্রীকৃষ্ণকে ডাকা হলো, শ্রীকৃষ্ণ এলেন, আলোচনা হলো। এই রাজস্বীয় যজ্ঞকে কেন্দ্র করেই কিন্তু মূল মহাভারতের সমস্যায় আমরা ঢুকব। সভাপর্বে দুজনকে হত্যা করা হবে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।